আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে অধঃক্ষেপণ। গত ক্লাসে তোমাদের আলোচনা হয়েছিল জলচক্র এবং আর্দ্রতার বিভিন্ন ভাগ, তার সঙ্গে সম্পৃক্ত অসম্পৃক্ত বায়ু, শিশিরাঙ্ক এবং ঘনীভবনের বিভিন্ন রূপ। আজকে আলোচনার বিষয় হচ্ছে অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ কি? তোমরা ব্যাকগ্রাউন্ডে ছবিটা দেখলে বুঝতে পারবে যে তরল রূপে কী বলে নিচের দিকে নেমে আসছে। অধঃক্ষেপণের যে রূপ সেটা কঠিন এবং তরল দুরূপেই হয়। তো সেখানে যখন তরল রূপের কী বলে নেমে আসে সেটাকে বৃষ্টিপাত বলে। প্রথমেই অধঃক্ষেপণ দেখো, বায়ুমণ্ডল থেকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জলকণা তরল অথবা কঠিন রূপে ভূপৃষ্ঠে পতনকে বলা হয় অধঃক্ষেপণ। এখানে লক্ষ্য করো, দেখো ছোট ছোট জলকণা, এই জলকণাগুলো বায়ুতে ভাসমান অবস্থায় রয়েছে। সেগুলো বায়ুতে ভাসমান ধূলিকণা, চক্রের গুঁড়ো, কাকর গুঁড়ো ইত্যাদিকে কেন্দ্র করে মিশে রয়েছে। এবং এই ছোট ছোট কণাগুলো ভাসতে ভাসতে এগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তখন সেটা ভেসে বেড়াচ্ছে ধূলিকণা বালুকণাকে কেন্দ্র করে। এবং এই জলকণা সুযুক্ত হয়ে আরও বড় জলকণায় যখন সেটা পরিণত হচ্ছে, তখন সেই অপেক্ষিত বড় এবং ভারী জলবিন্দুটা আর বায়ুতে ভেসে বেড়াতে পারছে না। তখন সেটা কি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিচের দিকে নেমে আসছে এবং সেটা তরল অথবা কঠিন দুভাবেই নিচের দিকে নেমে আসছে। এটাই হচ্ছে অধঃক্ষেপণ। এখানে এই মডেলটার মাধ্যমে লক্ষ্য করো, দেখো সূর্যের তাপে, প্রচণ্ড তাপে জলটা বাষ্পীভূত হয়ে উষ্ণ হালকা হয়ে গিয়ে উপরে উঠে যাচ্ছে এবং ঘনীভূত হচ্ছে ঘনীভবনের ফলে। ঘনীভূত হয়ে গিয়ে সেটা কি হচ্ছে, ছোট ছোট জলকণা পরিণত হচ্ছে এবং বায়ুতে ভাসমান ধূলিকণা, কাকরকণা, কাঠের গুঁড়ো, চকের গুঁড়ো ইত্যাদি বিভিন্ন বায়বীয় কণার সঙ্গে যুক্ত হয়ে ছোটো ছোটো জলকণায় পরিণত হচ্ছে। এই ছোটো জলকণাগুলো আরও ছোটো জলকণার সঙ্গে যুক্ত হয়ে বড় জলকণায় পরিণত হচ্ছে এবং এই বড় জলকণাগুলো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে বৃষ্টিপাত রূপে অর্থাৎ অধঃক্ষেপণ রূপে নিচের দিকে নেমে আসছে এবং সেটা আবার পুনরায় গিয়ে জলে গিয়ে মিশছে। এইভাবে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এবং অধঃক্ষেপণের ধারণা, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বগামী জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণা রূপে যে নিচের দিকে নেমে আসছে সেটাকেই বলা হয় অধঃক্ষেপণ। শিশির, কুয়াশা এগুলো ঊর্ধ্বগামী জলীয় বাষ্পের ঘনীভবনে সৃষ্টি হয় না। এগুলো নিম্ন আকাশে বায়ুর উপস্থিতিতে জলীয় বাষ্পের ঘনীভবনে সৃষ্টি হয়। অন্যদিকে বৃষ্টিপাত, স্লিট, শিলাবৃষ্টি, তারপরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তুষারপাত, জমাটবদ্ধ বৃষ্টি এগুলো কি হয় না ঊর্ধ্বগামী জলীয় বাষ্পের ঘনীভবনে সৃষ্টি হয়। বিভিন্ন প্রকার অধঃক্ষেপণ, ছকের মাধ্যমে অধঃক্ষেপণটা দেখানো হচ্ছে যে বৃষ্টিপাত, তুষারপাত, ইলশে গুঁড়ি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, স্লিট বা বরফের পাতা, বরফ শলাকা, শিলাবৃষ্টি, হিমায়িত বৃষ্টি ইত্যাদি। এবং বৃষ্টিপাতকেও আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে: পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। এই ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাতকে আবার দুভাগে ভাগ করা হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত আর ক্রান্তীয় ঘূর্ণিবাদজনিত বৃষ্টিপাত। দেখো এইখানে অধঃক্ষেপণটাকে ভালোভাবে করা আছে যে অধঃক্ষেপণ আমরা সাধারণত দুভাগে ভাগ করি, একটা কঠিন রূপে তরল রূপে। কঠিন রূপে হচ্ছে স্লিট, শিলাবৃষ্টি আর তুষারপাত। দেখো স্লিট হচ্ছে বৃষ্টিকণা অতি শীতল বায়ুস্তর ভেদ করে আসার সময় জমাট বেঁধে ছোট ছোট বরফ কণা আকারে ভূপৃষ্ঠে পড়লে তাকে আমরা স্লিট বা শিলাকুচি বলি। স্লিটের সঙ্গে বৃষ্টিপাতও ঘটে থাকে। অপরপক্ষে শিলাবৃষ্টি কি না, বৃষ্টির সাথে বজ্রঝড়ের সময় মেঘের মধ্যে অত্যাধিক পরিচলন হলে বড় বড় বরফ কণাগুলো এবড়ো খেবড়ো আকৃতির শিলা আকারে ঝরে পড়ে এবং তাকে আমরা বলি শিলাবৃষ্টি বা হেল। এবং এটা ঘটে কখন? বেশিরভাগ সময় তোমরা দেখবে গ্রীষ্মকালে কালবৈশাখীর ঝড়ে পুঞ্জীভূত বর্ষণ মেঘ বা কিউমুলোনিম্বাস মেঘ থেকে শিলাবৃষ্টি হয়। এবং পশ্চিমবঙ্গে তোমরা যখনই কালবৈশাখী হয় ম্যাক্সিমাম সময় কালবৈশাখীর সঙ্গে দেখবে শিলাবৃষ্টি হয়ে থাকে এবং এই শিলাবৃষ্টির আকার বা আয়তনও ছোট থেকে বড় বিভিন্ন রকমের হয়। তারপর হচ্ছে তুষারপাত। দেখো নাতিশীতোষ্ণ বা মধ্য ও উচ্চ অক্ষাংশে বায়ুমণ্ডলের উষ্ণতা হিমাঙ্কের নিচে অর্থাৎ 0 ডিগ্রি নিচে নামলে মেঘ থেকে পেঁজা তুলোর মতো অতি সূক্ষ্ম বরফ কণা ভূপৃষ্ঠে পড়ে। এই যে
পেঁজা তুলোর মতো সূক্ষ্ম বরফকণা ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে তুষারপাত। শীতপ্রধান অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটে থাকে। তরল রূপে অধঃক্ষেপণ কি না, বৃষ্টিপাত, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ইত্যাদিগুলো হচ্ছে তরল রূপে নিক্ষেপিত বা পতিত অধঃক্ষেপণ। বৃষ্টিপাত, ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সৃষ্ট মেঘ থেকে তরল জলকণা, যার ব্যাস হচ্ছে 0.5 মিলিমিটারের বেশি, সেটা যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে নেমে আসে বা পতিত হয় তাকে বলা হয় বৃষ্টিপাত। এবং এই বৃষ্টিপাত সম্পর্কে আরও ডিটেলসে আলোচনা করব। এরপর হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দেখো, ড্রিজিল, মেঘ থেকে অতি সূক্ষ্ম জলকণা, যেটা 0.5 মিলিমিটার এর কম, এর ব্যাস হচ্ছে 0.5 মিলিমিটারের কম, নেমে এলে তাকে আমরা বলি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা ঝিরঝিরে বৃষ্টি বা ইলশে গুঁড়ি। এটাকে পরে দেখো অ্যানিমেশনের মাধ্যমে দেখানো আছে, খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, এটা হচ্ছে বৃষ্টিপাত, বৃষ্টি ঝরে পড়ছে। দেখো তুষারপাত, হ্যাঁ, এবং তার সঙ্গে দেখো শিশিরের বিন্দু কীভাবে পড়ছে। এ দেখো শিলাবৃষ্টি, বড় থেকে ছোট বিভিন্ন আকারে, বিশেষ করে গ্রীষ্মকালে কালবৈশাখীর সময় কিউমুলোনিম্বাস মেঘ থেকে পতিত হয়, মানে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ যে ঝড় বৃষ্টি হয় সেখান থেকে বিভিন্ন আকারে শিলা পতিত হয়। এখানে দেখো স্লিট। আর এই ছবিটায় লক্ষ্য করো, দেখো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা ইলশে গুঁড়ি বৃষ্টি, এগুলো হচ্ছে অধঃক্ষেপণের বিভিন্ন রূপ। পরের পাতাতেও ছবিটাতে লক্ষ্য করো, এটা এমনি স্টিল ইমেজে দেওয়া আছে যে বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, তুষারপাত, স্লিট, শিশিরপাত, গ্লেজ ইত্যাদি, এগুলো হচ্ছে অধঃক্ষেপণের বিভিন্ন রূপ। এইবার আমাদের যেটা আলোচনার বিষয় বৃষ্টিপাত। পাশের ছবিটাকে লক্ষ্য করো, এই ছবিটা তোমরা আগেও দেখেছো, যে বায়ুতে ভাসমান সূক্ষ্ম জলকণা, মানে মেঘ সৃষ্টি হচ্ছে, মেঘ থেকে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা সৃষ্টি হচ্ছে, এবং সেই জলকণাগুলো বায়ুতে ভাসমান অবস্থায় রয়েছে, এবং পরবর্তী সময়ে এই ছোট ছোট জলকণাগুলো পরস্পর যুক্ত হয়ে গিয়ে আরও বড় জলকণায় পরিণত হচ্ছে, এবং এই বড় জলকণাগুলো আর এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে আরও বড় জলকণায় পরিণত হচ্ছে, এবং অপেক্ষিত বড় এবং ভারী জলবিন্দুতে পরিণত হচ্ছে। পরবর্তী সময়ে এগুলো আর আকাশে ভেসে থাকতে পারছে না, তখন সেটা কি হচ্ছে না, মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিচে আকর্ষিত হয়ে বৃষ্টিবিন্দু রূপে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। পাশের ছবিটাতে এখানেও লক্ষ্য করো যে বৃষ্টিপাত হচ্ছে। দেখো, ভূপৃষ্ঠ থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা বলে ঊর্ধ্বগামী হয়, এবং সেই ঊর্ধ্বগামী বায়ুটা উপরে উঠে শীতল বাতাসের সংস্পর্শে এসে ঘনীভূত হয়, এবং ঘনীভূত হয়ে গিয়ে কী হয় না, সেটা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার সমষ্টিকে বলা হয় মেঘ। এবং জলকণাগুলি কী হয়, একে অপরের সঙ্গে যুক্ত হয়, এবং যুক্ত হয়ে গিয়ে আরও ভারী হয়। এই পাশের ছবিটাকে লক্ষ্য করো, প্রথমে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ভেসে বেড়াচ্ছিল, এই জলকণাটা যুক্ত হয়ে আরও বড় জলকণায় পরিণত হলো, এবং দুটো বড় জলকণা যুক্ত হয়ে গিয়ে আরও বড় জলকণায় পরিণত হলো। ফলে কী হচ্ছে, এগুলি পরবর্তী সময়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ টানে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এই যে সামগ্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় বৃষ্টিপাত। দেখো, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ। বৃষ্টিপাতকে বৈশিষ্ট্য এবং প্রকৃতি অনুসারে 3 ভাগে ভাগ করা হয়: পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, আর হচ্ছে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত। প্রথমেই দেখো, বৃষ্টিপাতের প্রকারভেদটা আরেক সুন্দর করে করা হয়েছে ছকের মাধ্যমে, যে পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত। এর মধ্যে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাতকে 2 ভাগে ভাগ করা হচ্ছে: ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত আর নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত। প্রথমেই দেখো পরিচলন বৃষ্টিপাত। সূর্যতাপে ভূপৃষ্ঠ থেকে উষ্ণ আর্দ্র বায়ু উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে সেখানে সরাসরি ও সোজাসুজিভাবে বৃষ্টিপাত রূপে পতিত হয়, একে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। উদাহরণ, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের দেশ যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর প্রভৃতি স্থানে পরিচলন বৃষ্টিপাত হয়। এছাড়া তুমি দেখবে ব্রাজিলের আমাজন অববাহিকা, আফ্রিকার জাইরা অববাহিকা, এটা ম্যাপের মাধ্যমে পুরো পরিচলন বৃষ্টিপাতের অবস্থানটাকে পরে বলবো। পরিচলন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কী না, নিরক্ষীয় অঞ্চলে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত নিরোদস্তূপ মেঘ বা কিউমুলোনিম্বাস মেঘ থেকে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়।
দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, আর নিরক্ষীয় অঞ্চলে প্রায় প্রতিদিন দুপুরের পর বা বিকেল 3টে থেকে 4টের মধ্যে বজ্রপাত সহ মুষলধারে পরিচলন বৃষ্টিপাত হয় বলে একে 4 o'clock রেন বলা হয়। এখানে পরিচলন বৃষ্টিপাতের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, তার সঙ্গে আরও জেনে রাখা দরকার যেটা, যে প্রত্যেক দিন বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার জন্য একে 4 o'clock রেন বলা হয়। আশ্চর্যের ব্যাপার যে বৃষ্টিপাত বৈকালবেলা হয়ে যাওয়ার পর রাতে আবার পরিষ্কার আবহাওয়া দেখা যায়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে পরিচলন বৃষ্টিপাত অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে 365 দিনের মধ্যে প্রায় 300 দিন এই বৃষ্টিপাত হয়ে থাকে, এবং এখানে ঋতু পরিবর্তন খুব একটা বোঝা যায় না নিরক্ষীয় অঞ্চলে। এখানে অ্যানিমেশনের মাধ্যমে লক্ষ্য করে দেখো, ডাইরেক্ট সূর্যের আলোর ফলে কী হচ্ছে, ভূপৃষ্ঠে উত্তপ্ত করছে এবং ভূপৃষ্ঠের উষ্ণ হালকা বায়ুটা উপরের দিকে উঠে যাচ্ছে, উপরের দিকে উঠে গিয়ে সেটা ঘনীভূত হচ্ছে কুলেন কর্নার উইথ হাইট, এবং সেখান থেকে ঘনীভূত হয়ে গিয়ে মেঘে পরিণত হচ্ছে, এবং সেই মেঘটা হচ্ছে কি কিউমুলো নিম্বাস মেঘ, এবং এই মেঘে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, এবং এই ছোট ছোট যে জলকণাগুলো সেগুলো আরও বড় জলকণায় পরিণত হচ্ছে, এবং সেই জলকণাগুলো আরও একে অপরের সঙ্গে মিশে গিয়ে আরও বড় জলকণায় পরিণত হচ্ছে এবং ভারী হচ্ছে, সেটা তখন আর ভেসে বেড়াতে পারছে না, তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে বৃষ্টিপাত রূপে নিচের দিকে নেমে আসছে, এবং এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। এখানকার পাশের ছবিটা একই রকম লক্ষ্য করো, যে ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু, কী হচ্ছে, বায়ুচাপ কমে যাচ্ছে, উষ্ণতা কমে, আর্দ্রতা বৃদ্ধি পায়, আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং জলকণায় পরিণত হচ্ছে, ফলে সেটা ঘনীভবন সম্পৃক্ত হচ্ছে এবং সেটা মুষলধারে বজ্র বিদ্যুৎ সহ নিচের দিকে নেমে আসছে। এইভাবে পরিচলন বৃষ্টিপাত ঘটে। এবার এখানটায় বিশ্বের মানচিত্রে লক্ষ্য করো, দেখো এই যে সবুজ অংশ যেগুলো দেখানো হয়েছে, আফ্রিকা মহাদেশে কঙ্গো অববাহিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের আমাজন অববাহিকা, এছাড়াও মধ্য আমেরিকায়ও কী বলে তোমার পরিচলন বৃষ্টিপাত হয়। তার সঙ্গে দেখো দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বিশেষ করে ইন্দোনেশিয়ার জাভা, বর্নিও, সুমাত্রা ইত্যাদি অঞ্চলে প্রচুর পরিমাণে নিরক্ষীয় বৃষ্টিপাত হয়ে থাকে, বা পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? তার কয়েকটা কারণ রয়েছে। প্রথমত হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটার কারণগুলো হলো, নিরক্ষীয় অঞ্চলে জলভাগের বিস্তার সবথেকে বেশি, আর নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় উত্তাপ বেশি হয়, ফলে কী হয়, উষ্ণতা উত্তপ্ত হওয়ার জন্য জলীয় বাষ্প তৈরি হয় বেশি, এবং এই জলীয় বাষ্পপূর্ণ হালকা বায়ু এই অঞ্চল থেকে সারা বছর উপরে উঠে লিনতাপ ত্যাগ করে এবং ঘনীভূত হয়, ফলে কি হয়, এই ঘনীভবনের ফলে লিনতাপ বায়ুকে আরও উপরে তুলে দিয়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটে, এবং এই বজ্রগর্ভ মেঘ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলবেলায় পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে। এখানে আরেকটা কোয়েশ্চেন, যে নিরক্ষীয় অঞ্চলে পর্যন্ত বিকেলের দিকে কেন পরিচলন বৃষ্টিপাত হয়? কারণ নিরক্ষীয় অঞ্চলে সারা দিন বা যেহেতু সূর্যের লম্ব কিরণ পড়ে, সেই জন্য উত্তপ্ত হয় বেশি, ফলে কী বলে জলীয় বাষ্প পরিমাণ বেশি হয়, ফলে সারাদিন বাষ্পীভবনের ফলে এবং দুপুরের পর থেকে কী হয় না, বায়ুমণ্ডল উষ্ণতা কমতে থাকে, মানে দ্রুত হারে হ্রাস পায় তাপ। এর ফলে কী হয়, বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় আর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে যায়। এই জন্য নিরক্ষীয় অঞ্চলে প্রধানত বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। এখানে এই ছবিটাকে লক্ষ্য করো, যে কিউমুলো নিম্বাস মেঘ থেকে কীভাবে বৃষ্টিপাত হচ্ছে, ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে এবং উত্তপ্ত হালকা হয়ে উপরে উঠে গিয়ে সে ঘনীভূত হয়ে গিয়ে মেঘে পরিণত হচ্ছে, যে মেঘটা হচ্ছে কিউমুলো নিম্বাস মেঘ, এবং এই মেঘ থেকে পরবর্তী সময়ে ছোট ছোট জলকণা আরও বড় জলকণায় পরিণত হয়ে একসময় ভারী হয়ে গিয়ে জলকণাগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ পরিচলন বৃষ্টিপাত ঘটায়। এরপরের বৃষ্টিপাত হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহপথে কোনো উঁচু পাহাড় বা পর্বত আড়াআড়িভাবে থাকলে ওই বায়ু বাধা পায় এবং পর্বত গাত্র বরাবর ওই বায়ু উপরে উঠে যায়, ফলে কী হয়, বায়ু আরও ছড়িয়ে যায় এবং শীতল হয়, আর উপরে শীতল বায়ুর সংস্পর্শে সে দ্রুত ঘনীভূত হয়, আর উপরের বরফের সংস্পর্শে দ্রুত শীতল ও ঘনীভূত হয়। এই তিনটি কারণে কী হয়, পর্বতে বাধাপ্রাপ্ত বায়ুর পার্শ্বে অর্থাৎ প্রতিবার ঢালে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটায়। একে বলা হয় শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। এবং পর্বত
অতিক্রম করার পর এই বায়ু অপর পাশে অর্থাৎ অনুবাদ ঢালে অর্থাৎ বায়ুপ্রবাহের বিপরীত দিক পৌঁছালে সেখানে বৃষ্টিপাত খুবই কম হয়। কেন না, ওই সময় আর বায়ুতে জলীয় বাষ্প সেরকম থাকে না, এই জন্য এই অঞ্চলে বৃষ্টিপাত হয় না বা খুবই কম হয়। এটাকে বলা হয় রেন শ্যাডো বা বৃষ্টির ছায় অঞ্চল। খুব ভালো করে এখানে অ্যানিমেশনটা লক্ষ্য করো, নিচের ছবিটাকে লক্ষ্য করো। এটা হচ্ছে প্রতিবাদ ঢাল, এটা হচ্ছে প্রতিবাদ ঢাল, আর এটা হচ্ছে অনুবাদ ঢাল। মানে ভূপৃষ্ঠ থেকে প্রচণ্ড উত্তপ্ত উষ্ণ বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে গিয়ে সেটা কি হচ্ছে, উপরে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করছে এবং সেই মেঘ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এই প্রতিবাদ ঢাল বরাবর। কিন্তু এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা এই সময় থাকছে আর্দ্র বায়ু, যখন এই প্রতিবাদ ঢালকে ক্রস করে এটা যখন অনুবাদ ঢালে পৌঁছাচ্ছে, এখানেও একই দেখো ছবিটাকে দেওয়া আছে, অনুবাদ ঢালে যখন পৌঁছাচ্ছে তখন দেখো সেটা কিন্তু শুষ্ক বা শুকনো বায়ু, আর কি চাপ বেড়ে যাচ্ছে। ফলে এখানে কি হচ্ছে, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাচ্ছে এবং জলীয় বাষ্প না থাকার জন্য এখানে ঘনীভূত হচ্ছে না, অর্থাৎ মেঘের সৃষ্টি হচ্ছে না বা জলকণায় পরিণত হচ্ছে না এবং বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হচ্ছে। এই ছবিটাকে লক্ষ্য করে দেখো, ঊর্ধ্বগামী আর্দ্র বায়ু উপরে উঠে গিয়ে সেটা ঘনীভবন হয়ে সম্পৃক্ত শীতল বায়ুর প্রসারণ ঘটে মেঘ তৈরি করে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আর যখনই সেটা অপোজিট অর্থাৎ অনুবাদ ঢালে গিয়ে পৌঁছাচ্ছে তখন বায়ুচাপ বৃদ্ধি হচ্ছে, ফলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং আপেক্ষিক আর্দ্রতা কম হচ্ছে, তার ফলে দ্রুত বাষ্পায়ন হচ্ছে। এই জন্য এই অঞ্চলে বৃষ্টিপাত হয় না। এই ঢালটাকে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল। এই বৃষ্টির ছায়া অঞ্চল নিয়ে আবার পরের চিত্রটাতে আরও ভালো করে দেখব। খুব ভালো করে লক্ষ্য করো, দেখো নিচের ছবিটাকে আগে দেখে নাও। এটা হচ্ছে প্রতিবাদ ঢাল আর এটা হচ্ছে অনুবাদ ঢাল। তুমি দেখো এখানে ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র বায়ু যেটা কিউমুলোনিম্বাস মেঘ তৈরি করছে, সেই মেঘ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। কিন্তু যখনই এইটা অপোজিট অর্থাৎ বিপরীত দিকে যাচ্ছে, ওই পাহাড়ের বিপরীত দিকে যাচ্ছে অর্থাৎ অনুবাদ ঢালে যাচ্ছে, তখন কী হচ্ছে না, নিম্নগামী শুষ্ক বায়ুর ফলে এই অঞ্চল বরাবর আর বৃষ্টিপাত হচ্ছে না। এটাকে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল। এই অ্যানিমেশনটা লক্ষ্য করো, দেখো বাতাস মানে সমুদ্র থেকে উষ্ণ বাতাসটা গিয়ে এই বাধা পাচ্ছে প্রতিবাদ ঢালে এবং সেটা উপরে উঠে গিয়ে দেখো ওয়াটার ভ্যাপার থেকে সেটা বৃষ্টিপাত তৈরি করছে। যখনই সেটা এই বরাবর অর্থাৎ এর অনুবাদ ঢালে গিয়ে পৌঁছাচ্ছে তখন সেখানে আর কিন্তু জলীয় বাষ্প থাকে না, এই জন্য এই অঞ্চল বরাবর বৃষ্টিপাত হয় না। এটাকে বলা হয় রেন শ্যাডো বা বৃষ্টির ছায় অঞ্চল। এবার এখানে একটা কোশ্চেন রয়েছে যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটে কেন। এটা পরে ছবি দিয়ে আরও সুন্দর করে দেখাবো। যে জলীয় বাষ্পন্ন বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কী হয়, সরাসরি পর্বতে বাধা পেলে পর্বতে গা বেয়ে উপরে ওঠে এবং প্রসারিত হয় ও শীতল হয়। এর ফলে কী হয়, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গিয়ে পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, যেটাকে আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত বলি। এই জন্য আরব সাগরের উপর দিয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরাসরি ভারতে প্রবেশ করে, ফলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয় এবং উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়। এরপরে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। পরের ছবিটাতে খুব সুন্দর করে লক্ষ্য করো, দেখো এটা একটা ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে। তার আগে এইখানটায় দেখো, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত। এই পশ্চিমঘাট পর্বত এখানে কি হচ্ছে, এই সমুদ্র থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গিয়ে এই পশ্চিমঘাট পর্বতের এই দিকটা হচ্ছে অনুবাদ ঢাল আর এই দিকটা হচ্ছে প্রতিবাদ ঢাল। এই প্রতিবাদ ঢাল বরাবর সমুদ্র থেকে আসা ঊর্ধ্বগামী আর্দ্র বায়ু এসে এখানে উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে গিয়ে মেঘ তৈরি করছে, মানে ঘনীভূত হচ্ছে, পরিবৃত্ত হয়ে উষ্ণতা কমে আয়তনে বেড়ে যাচ্ছে এবং এখানে মেঘ তৈরি হয়ে এই বরাবর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। কিন্তু যখনই এইটা এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা প্রতিবাদ ঢালকে ক্রস করে অনুবাদ ঢালে যাচ্ছে, এই বরাবর আর জলীয় বাষ্প সেরকম থাকছে না। এই অঞ্চলটা কী বলতে, চাপ বেড়ে যাচ্ছে, উষ্ণতা বাড়ে, আপেক্ষিক আর্দ্রতা কমে যাচ্ছে এবং জল বাষ্পীভূত হচ্ছে, ফলে এই অঞ্চল বরাবর বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়েছে। সেখানে তোমরা যদি পশ্চিমঘাট পর্বতে যদি স্বাভাবিক উদ্ভিজ্জ লক্ষ্য করো, তা দেখবে প্রতিবাদ ঢাল বরাবর গভীর ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে, মানে চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে এই বরাবর। আর অনুবাদ ঢালে তুমি দেখবে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ কম, কারণ এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়।
একইভাবে তোমরা যদি লক্ষ্য করো যে চেরাপুঞ্জি শিলং এর মধ্যে দূরত্ব কম সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন? মানে শিলংয়ে চেরাপুঞ্জিতে যেখানে প্রায় 12,000 মিলিমিটার বৃষ্টিপাত হয়, সেখানে শিলংয়ে মাত্র 2,000 মিলিমিটার বৃষ্টিপাত হয়। অথচ চেরাপুঞ্জি এবং শিলংয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 56 কিলোমিটার। তাহলে এত কম দূরত্বের মধ্যেও কেন এই অঞ্চল বরাবর বৃষ্টিপাতের এরকম পার্থক্য দেখা যায়? তার কারণ হচ্ছে যে এই সময় বিশেষ করে গ্রীষ্মকালে মধ্য ভারতে নিম্নচাপ সৃষ্টি হয় এবং বঙ্গোপসাগরে উচ্চচাপ থাকার জন্য বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়ে গিয়ে গাঢ় পাহাড়ে ধাক্কা খায়। যেহেতু গাঢ় পাহাড়ে প্রতিবাদ ঢালে শিলং অবস্থিত, সেই জন্য শিলংয়ে প্রায় 12,000 মিলিমিটার বৃষ্টিপাত হয়। অপরপক্ষে শিলং গাঢ় পাহাড়ের অনুবাদ ঢালে তোমার শিলং শহর অবস্থিত, অথচ শিলংয়ে সেখানে 2,000 মিলিমিটার বৃষ্টিপাত হয়। মানে শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব 56 কিলোমিটার, তবুও বৃষ্টিপাতের এই পার্থক্য দেখা যায়। এরপরে হচ্ছে ঘূর্ণপাত জনিত বৃষ্টি। না, উষ্ণতার কারণে কোনো স্থানে শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, তখন চারিদিক থেকে প্রবল বেগে বায়ু ছুটে এসে ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে ও ঊর্ধ্বগামী জলীয় বাষ্পন্ন বায়ু দ্রুত ঘনীভূত হয়ে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত ঘটায়। এটাকে বলা হয় ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত। এবং এই বৃষ্টিপাত উষ্ণতার পার্থক্যের জন্য হয়, ফলে শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এবং তার চারিদিক থেকে প্রবল বেগে বায়ু ছুটে এসে ঘূর্ণিঝড় সৃষ্টি করে এবং ঊর্ধ্বগামী জলীয় বাষ্পন্ন বায়ু দ্রুত ঘনীভূত হয়ে গিয়ে এখানে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। এটা ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত। এবং ক্রান্তীয় অঞ্চলে বিশেষ করে দেখবে জল এবং স্থলভাগে বায়ুচাপের ঢালের অত্যাধিক হওয়ার জন্য প্রবল ঘূর্ণিঝড়জনিত প্রবল বজ্র বিদ্যুৎ সহ ঘূর্ণিঝড়জনিত বৃষ্টিপাত হয়। যেমন ভারত উপকূলের সাইক্লোন, চীন সাগরের টাইফুন, মিসিসিপি উপকূলের টর্নেডো, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে হারিকেন ইত্যাদি ইত্যাদি। এছাড়াও নাতিশীতোষ্ণ অঞ্চল এবং মেরু অঞ্চলেও দেখবে শীতল বায়ুপুঞ্জ ও ক্রান্তীয় উষ্ণ বায়ুপুঞ্জের মিলনের ফলে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত সৃষ্টি হয়। এর ফলে কী হয় না, নিরক্ষীয় অঞ্চলে প্রবল নিম্নচাপের কারণে মাঝে মাঝে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বা ঝড় বৃষ্টি দেখা যায়। ছবিটাকে লক্ষ্য করো, দেখো মানে নিম্নচাপ কেন্দ্র তৈরি হচ্ছে এবং পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে শীতল থেকে ভারী বায়ু ইত্যাদি নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে ছুটে আসছে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু, এবং এখানে এই যে প্রবল বেগে ছুটে আসার ফলে এখানে ঘনীভূত হয়ে প্রচণ্ড ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সৃষ্টি করছে অনেকটা কুণ্ডলী আকারে, হ্যাঁ, যার জন্য প্রচণ্ড ঝড় এবং বজ্রবিদ্যুৎ হয়। এইভাবে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত ঘটে। এইবার যেটা আলোচনার বিষয় যে বৃষ্টিপাতের পরিমাপ, আমরা কিভাবে বৃষ্টিপাত পরিমাপ করি বা বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রটার নাম কি? যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে বলা হয় বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র বা রেন গজ। এখানে পাশের ছবিটাকে লক্ষ্য করো, দেখো এটা রেন গজে দেখানো হয়েছে এবং এই রেন গজ একটা খোলামুখ যন্ত্র যেখানে বৃষ্টিপাতের ফোঁটাগুলো সোজাসুজি পড়তে পারে, কারণ ছিটকে বৃষ্টি ভূপৃষ্ঠ থেকে ছিটকে পড়লে পারে সঠিক বৃষ্টিপাতের পরিমাপ করা যাবে না। এই জন্য সোজাসুজি যাতে বৃষ্টিপাতের ফোঁটাগুলো এই রেন গজের মধ্যে পড়তে পারে সেই জন্য এর মুখটা খোলা থাকে। এবং বৃষ্টিপাত সাধারণত মিলিমিটার, সেন্টিমিটার এবং ইঞ্চি ইত্যাদি এককে প্রকাশ করা হয়, তবে বেশিরভাগ সময় আমরা বৃষ্টিপাতকে মিলিমিটার এককে প্রকাশ করে থাকি। এরপরে যেটা সমবর্ষণ রেখা বা আইসো হাইট, এখানে ছবিটা লক্ষ্য করো, দেখা 175 mm এই রেখা, 200 mm রেখা, তারপরে এখানে 50 mm রেখা, এই যে রেখাগুলোকে আঁকা হয়েছে মানে ভূপৃষ্ঠের সমবৃষ্টিপাত, মানে যেসব অঞ্চলে একই পরিমাণ বৃষ্টিপাত হয় সেই স্থানগুলোকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হচ্ছে সমবর্ষণ রেখা বা আইসো হাইট। এবং এই আইসো হাইট শব্দের অর্থ হচ্ছে সমান, আইসো মানে হাইট মানে হচ্ছে বৃষ্টিপাত। এই সমবর্ষণ রেখার গুরুত্ব কী না, একই মানে সমবর্ষণ রেখা কৃষি এবং উদ্ভিদের একই প্রকৃতিকে নির্দেশ করে। এইভাবে সমবর্ষণ রেখার মাধ্যমে আমরা কৃষি এবং উদ্ভিদের
এর গুরুত্ব বুঝতে পারি। তাহলে আজকে এই আলোচনা ছিল অধঃক্ষেপণের উপর, অর্থাৎ অধঃক্ষেপণ, তার বিভিন্ন রূপ এবং বৃষ্টিপাত কীভাবে সম্পন্ন হয়, বৃষ্টিপাতের বিভিন্ন ভাগ, তার সঙ্গে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র ও আইসোহাইট। এর পরের ক্লাসে তোমাদের পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করা হবে।